তোর তো প্রতিনিয়তই দোলাকে নিয়ে টেনশন, ভয় কাজ করে। এর নতুন কি? না অরণ্য, আজকে আমার একটু বেশি উদ্ভট লাগছে, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। অরণ্য পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে পূর্বকে। না, আজ আগের দিনগুলোর থেকে পূর্বকে একটু বেশি অস্থির আর উদ্ভ্রান্তকর লাগছে। অরণ্য বলল, ফোন দে দোলাকে। পূর্ব চটপট ফোন হাতে নেয়। দোলার নাম্বারে কল করতে নিতেই ফোন স্ক্রিনে ভেসে ওঠে সায়ানের নামটি। সায়ান কল করেছে। বুকে ধক ধক আওয়াজটা পূর্বের যেন বেড়ে যায়। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কারো কাঁদো কণ্ঠ কানে আসে পূর্বের। সায়ান বলল, পূর্ব, পূর্ব আমার বোন। দোলাকে কেউ কিডন্যাপ করেছে, ওকে আমার কাছে এনে দে ভাই। বলতে বলতেই হু হু করে কেঁদে দেয় সায়ান। পূর্বের হাত থেকে ফোন পড়ে যায় মাটিতে। স্থির রূপে পাথরতা অবলম্বন করেছে সে। অরণ্য হতভম্ব দৌড়ে এসে পূর্বের পাশে দাঁড়ায়। অস্থির হয়ে জিজ্ঞেস করল, পূর্ব, কি হয়েছে? ফোন দিল কে? কি বলেছে? পূর্ব থমথমে কণ্ঠে বলল, দোলকে কেউ কিডন্যাপ করেছে। আই থিঙ্ক ওই জঙ্গি গোষ্ঠীর কেউ হবে। নিস্তব্ধ অরণ্য। আমার সামনে বসে আছে অহনের বিয়ের দিন সেই ধাক্কা খাওয়া ছেলেটা। পায়ের ওপর পা তুলে বসে আছে সে। লোকটার নাম অদ্রিন। অদ্ভুতরে চাহনি দিয়ে সে আমার পানে তাকিয়ে। মাস্ক পরে নেই এখন। তার চেহারা দেখে সুপরিচিত মনে হচ্ছে, যেন এর আগেও কতবার দেখেছি তাকে। আমি ভীত, ভয়ের তটস্থ আমি, তবে বাহিরে তা প্রকাশ করলাম না। দুর্বল ভেবে তারা আমায় কাবু করতে পারে। আমি শীতল কণ্ঠে বলি, আপনি আপনি এখানে কেন? কি চাই? আপনাকে কি পূর্ব আমায় নিয়ে যেতে বলেছে? ও কোথায়? অদ্রিন বিদ্রুপ হাসি দেয়। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, পূর্ব পাঠাতে যাবে কেন? আমরা নিচ থেকে এসেছি তোমায় নিতে। আমি কাপাটে কণ্ঠে জিজ্ঞেস করি, কোথায়? যেখানে এত বছর ধরে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। টেনশন নট, তুমি একা যাবে না, তোমার পুরো ফ্যামিলি যাবে সেখানে। এনিওয়ে, আর পরিচয়টা দেই, আমি অদ্রিন আইমান, জঙ্গি গোষ্ঠীর একজন। এই জঙ্গি শব্দটা শুনেই মনে উত্থাল পাথাল ঢেউ শুরু হয়ে যায়। নিজের ভয়টাকে যতটুকু সম্ভব দমন করার প্রয়াস চালাই। অদ্রিন ফের বলল, তোমাকে নিয়ে যেতে অর্ডার করেছে ওপর থেকে, তাই সে বাংলাদেশ থেকে তোমার পিছু পিছু ঘুরছি। অ্যান্ড ফাইনালি এই আয়াফ নামক গাধাটা আমাদের তোমাকে ধরতে সুবিধা করে দেয়। পূর্বের সিকিউরিটি সম্পর্কে জানতো ও। সুযোগ বুঝে তোমায় তুলে নিয়ে আসে, আর আমরাও এর পিছু পিছু চলে আসি। ব্যাটা একটা গাধা, চারিদিকে ঠিকমতো খেয়াল না করে মেয়ে কিডন্যাপ করতে আসে। হোয়াট এভার, আমাদেরই ভালো হলো। অদ্রিন ফের বিদ্রুপ হাসে। একজনকে হাতের ইশারা করে বলল আয়াফের লাশটা সরাতে। কথা অনুযায়ী লোকটা তার কাজ শুরু করে। আমি সেদিকে তাকিয়ে থেকে সামনে তাকাই। নির্লিপ্ত কণ্ঠে বলি, আমাকে উঠিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হয়েছে আপনার ওপর? আমি কি করেছি? আর আমার পরিবারই বা কী করেছে? কেন আমাদের সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দিচ্ছেন না? অদ্রিনের চেহারা নিমিষেই হিংস্র স্বরূপ ধারণ করলো। তেতে যাওয়া কণ্ঠে সে বলল, তুই, তোর পরিবার, তোর দাদারা আমাদের সবচেয়ে বড় শত্রু। বাংলাদেশের সাথে শত্রুতার আগে তোদের বংশের সাথে আমাদের শত্রুতা। ধ্বংস করে দিয়েছিল তোর পরিবার আমাদেরকে। অবাক চাহনিতে তাকিয়ে আমি উদ্বিগ্ন হয়ে বলি, মানে কি করেছে আমার ফ্যামিলি? বলতে বাধ্য নই, চুপ থাক, নয়তো জিপ টেনে টুকরো টুকরো করে ফেলবো। মৌনতা রূপে তাকিয়ে থাকি। পালানোর রাস্তা খুঁজতে হবে আমায়। আমি এদের জালে পা দিতে পারবো না কখনো। হঠাৎ অদ্রিন আমার হাতের দিকে চেয়ে বলল, আরে, এ হায়াত, এই মেয়ের হাতের বাঁধনটা খুলে দে। বস জানতে পারলে মেরে ফেলবে আমাদের। অদ্রিনের কথায় হায়াত নামক লোকটি বলল, স্যার যদি পালিয়ে যায়, নয়তো কোনো কিছু করে? কিছু করবে না, এরা মেয়ে জাতি, ভিতুর বাচ্চা এরা। যা খোল। আশার সঞ্চয় হয় আমার মন নিভৃতে। হায়াত লোকটা এগিয়ে এসে দুই পা আর হাতের বাঁধন খুলে বসা থেকে উঠতে নেবে, তখনই আমি তার হাতে খামচে মেনে রিভলভারটি নিয়ে নিই। হিতাহিত জ্ঞান ফেলে গুলি করে দেই হায়াতের পায়ে। অদ্রিন দাঁড়িয়ে যায়। সাথে বাকি লোকগুলো হুড়মুড়িয়ে আসতে নিলে আমি কোনো ভাবান্তর ছাড়া অভিজ্ঞ মানুষদের মতো এক একজনের বুকে গুলি করে দিই। খেয়াল হয় অদ্রিনের চোখে ভয় আর বিশ্বাসের ছাপ। মানতে পারছে না হয়তো আমার এই রূপ। আমি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলি, মেয়ে জাতি চাইলে সবই পারে। ছেলেদের নাকি দড়ি পরিয়ে ঘোরাতেও পারে। সাথে গুলি করা তো সামান্য ব্যাপার। অদ্রিনের দিকে রিভলভার তাক করে ট্রিগারে প্রেস করতে নিলেই ও কাপা কণ্ঠে হাত উঁচু করে বলল, দেখো দোলা, আমাকে যদি শ্যুট করো তাহলে তুমি তোমার দাদুর সাথে আর কখনোই দেখা করতে পারবে না।
দাদুর কথা শুনে আমি স্তব্ধ। কি বলছে এসব অদ্রিন? দাদু তো মারা গেছেন। আমি কটমট চোখে চেয়ে বলি, ফাজলামো হচ্ছে? দাদু মারা গেছে আজ অনেক বছর। তিনি মারা যাননি দোলা, তিনি লুকিয়ে আছেন। আমাদের জঙ্গি গোষ্ঠীর লিডার টিম অন্যতম সদস্য তোমার দাদু জাইন আকবর। নিস্তব্ধ রূপে তাকিয়ে আছে অদ্রিনের দিকে। এটা কি সত্যি? আদৌ সম্ভব? বাকরুদ্ধ হয়ে সামনে দাদুকে দেখছি। বার্ধক্যের ছাপ স্পষ্টমান তার সর্বমুখে। বয়সের কারণে হাতের চামড়া ঝুলে পড়ে কুঁচকে গেছে খানিকটা, তবুও অনেকটা শক্ত লাগছে তাকে দেখে। দাদুকে দেখে আকস্মিক জ্ঞান লোপ পায়। কাদা দিয়ে এটে সেটে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। নীরবে কেঁদে চলেছি। আজ চোখের পানি থামতেই চাইছে না। দাদু ছিলেন আমার বাবার পর সবচেয়ে ভরসার জায়গা, যোগ্য এবং ভালোবাসার একজন মানুষ। এক কথায় আমার আদর্শ তিনি। আর তিনি কিনা জঙ্গিবাদে লিপ্ত, তার রক্তে দিয়ে গড়া মানুষদেরই ক্ষতি করতে চাইছেন। ব্যাপারটা মেনে নিতে প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে, কিন্তু দাদুর এমন করাটার কারণ কি? আস্তে ধীরে হাতে ভর দিয়ে উঠে দাঁড়াই। পা যুগল কাঁপছে। আপনজনের থেকে পাওয়া ধোকাগুলো একজন সুস্থ স্বাভাবিক মানুষকে ভেঙে দিতে 1 সেকেন্ডও নেয় না। দাদুর চারিপাশে কালো স্যুট কোট পরা 20 জনের মতো গার্ড। আমার পিছে অদ্রিন মাথা উঁচু করে তিক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। অদ্রিনের সেই মুহূর্তটার কথা শুনতে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন ও একটা ছবি দেখায় তখন আমি অস্থির হয়ে পড়েছিলাম। দাদুকে এক পলক দেখার জন্য এলোমেলো হয়ে গিয়েছিল মন। অদ্রিনের কথা অনুসারে এই জায়গায় আসা। শুরুতে পরিত্যক্ত ভবন দেখলেও মাটির নিচে যেতে অবধি এটা একটা রাজপ্রাসাদ। মাটির নিচে তৈরি করা বাড়িটা। দাদুর সামনে দাঁড়াই, তার চক্ষু যুগল লাল। আমি আলতো কণ্ঠে বলি, দাদু কেন করলে এসব? কী কারণে? গালে 5 আঙুলের স্পর্শ পেয়ে মাটিতে আছড়ে পড়ে যাই। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে তার দিকে। দাদু আমায় থাপ্পড় মেরেছেন? যিনি আমার হাতে একটু আঁচড় লাগলেও পাগল হয়ে 4-5 জন ডাক্তার বাসায় এনে আনতেন, আজ তিনি আমায় আঘাত করেছেন? দাদু হুঙ্কার দিয়ে বলল, এই মেয়েকে বন্দি করে রাখো, খাবার দাবার কিচ্ছু দিবে না, রুমে আলো যাতে না থাকে খেয়াল রাখবে। দাদু মুখের দিকে তাকিয়ে থাকাকালীন হুট করে 2 জন মেয়ে এসে আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে যেতে থাকে। আমি স্তব্ধ। এতটা শখ ব্রেন নিতে পারছে না। দাদু কেন করলো এমনটা? এসব দেখার আগে মৃত্যু গ্রহণ করাটা শ্রেয় ছিল। পূর্ব পাগল প্রায়, পুলিশ লাগিয়ে কাজ হচ্ছে না। দোলাকে এমনভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা বলার মতো না। কোনো রকমের প্রমাণ রাখেনি। দোলাকে প্রথমে আয়াফ কিডন্যাপ করেছে তা জানতে পেরেছে পূর্ব। অতপর আয়াফের মৃত্যুদেহকে ছুরি দিয়ে এক আঘাতের টুকরো করে ফেলেছে। কেউ বাধা দেয়নি, দিয়ে লাভ নেই বলে। গোয়েন্দা সংস্থায় বসে নিজের টিমের সাথে কথা বলায় যখন ব্যস্ত সে, তখনই ফোনে মেসেজের টোনের শব্দ হয়। কথা বলা থামিয়ে মেসেজটা দেখে থমকে যায়। চোখ দুটো আজস্রপূর্ণ। টিমের সবাই অবাক চোখে দেখছে পূর্বকে। একজন জুনিয়র অফিসার কৌতূহল দমন করতে না পেরে সে ফরাসি ভাষায় উৎসাহ নিয়ে বলল, স্যার, আপনি কি কাঁদছেন? আপনার শরীরে বুলেট লাগলেও কখনো চোখের পানি দেখিনি। আজ হঠাৎ এনিথিং সিরিয়াস স্যার? পূর্ব চোখ বন্ধ করে পানিটুকু আড়াল করার চেষ্টা চালায়। পরিশেষে চটজলদি চোখ খুলে বলল, সবাই রেডি হও, জঙ্গিদের আস্থানার খোঁজ পেয়ে গিয়েছি। রিভলভার আর কিছু অ্যাসিড নাও সঙ্গে। সবাই দাঁড়িয়ে ইউএস স্যার বলে চলে যায়। পাশে দাঁড়িয়েছিল অভ্র, অরণ্য, সায়ান। তারা এগিয়ে আসলো। সায়ান বলল, দলের খোঁজ পেয়েছিস পূর্ব? পূর্ব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। 3 জনের চোখ চকচক করছে। অভ্র বলল, কিভাবে পেলি? এই জঙ্গিরা খুব ধূর্ত ছিল। দাদু বলেছে জাইন আকবর তিনি নাকি ওদের লিডার প্যানেলের একজন। আমায় যেতে বলেছে। ধরা কণ্ঠে বলল পূর্ব। 3 জনের অবাকের সীমানা আকাশ ছুঁই ছুঁই। সায়ান চেঁচিয়ে বলল, পূর্ব আরও ম্যাড? দাদু মারা গিয়েছে অনেক বছর। মৃত্যু মানুষ বেগ আসে কীভাবে, তাও জঙ্গি রূপে? এক্স্যাক্টলি, পাগল তুই পূর্ব। কী সব বলছিস? দোলার চিন্তায় মাথা তোর পুরো গেছে। পূর্ব কাপা হাতে ওর ফোনটা এগিয়ে দেয়। সে নিজেও একটা ঘোরের মধ্যে আছে। কি হচ্ছে এসব? আরও কি কঠিন সত্যির মুখোমুখি হতে হবে তার। সায়ান ফোন হাতে নিয়ে দেখল একটা মেসেজ ওপেন করা। অভ্র বলল যা লেখা আছে জোরে পড়তে। সায়ান পড়া শুরু করল। পূর্ব, আমি জাইন আকবর, তোমার দাদু। দলার জীবন হুমকির মুখে আছে। জলদি টেক্সটে দেওয়া অনুযায়ী ঠিকানায় আসো। আমি বেঁচে আছি কীভাবে জিজ্ঞেস করো না আপাতত। জোহানকে জিজ্ঞেস করিও আপাতত। জলদি আসো। এই জঙ্গি গুন্ডির লিডার
প্যানেলের একজন সদস্য আমি, তাই কিছু করতে পারছি না। স্তব্ধ সবাই, বাক্যহীন হয়ে মাটিতে বসে পড়ে তিনজন। পূর্ব শক্ত হয়ে টেবিলের উপর দুহাত রেখে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মাঝে ফেলে রেখে যায় দুজন মেয়ে আমায়। ভীত চোখে চারপাশে তাকিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু ঠিকমতো দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। আয়াফ পায়ে রড দিয়ে আঘাতের পর ঠিকমতো দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে। আমার মন নিবৃত্তে এখনো দাদুর জন্য অগাধ বিশ্বাস জমে রয়েছে। বারংবার মনে হচ্ছে কোথাও কিছু ভুল হচ্ছে, কিছু তো একটা আছে যা আমার অজানা, পুরো বাংলাদেশ এবং আমার পরিবারের অজানা। না হলে এই জঙ্গি গোষ্ঠী কী কারণে বাংলাদেশ এবং আমার পরিবারের ক্ষতি করতে চায় সেটা ধরে ফেলতো সবাই। অন্ধকার রুমটায় হাতড়ে হাতড়ে একপাশে এসে দাঁড়িয়ে পড়ি। কেমন শোষ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কয়েকটা গাড়ি একসাথে আসার শব্দ। কান পেতে কিছু শোনার চেষ্টা করতে কানে ভেসে আসে গোলাগুলির শব্দ, কারো আর্তনাদ, কারো চিৎকার, আর কারো বা হুঁশিয়ারি হয়ে যাওয়ার জোরালো কণ্ঠস্বর। বুক কেঁপে উঠল, ভয় ঢুকছে মনে। কি হচ্ছে বাহিরে? আমি কিছুটা চেঁচিয়ে বলি, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলে দিন, আমার অন্ধকারে দম বন্ধ হয়ে আসছে। দাদু, প্লিজ দরজাটা একটু খুলে দাও না। অন্ধকার যেন তীব্রভাবে আমায় গ্রাস করেছে। ফোবি আছে অন্ধকারে আমার। দরজার কাছটায় গুলির আওয়াজ শুনে হতভম্ব হয়ে যায়। চিৎকার দিয়ে উঠল কেউ। দরজা খুলে যায় তার 2 মিনিট পর। আধার পেরিয়ে বাহির থেকে আসা আলোকরশ্মি থেকে স্পষ্টরূপে দেখতে পাই পূর্বকে, এক হাতে রিভলভার। তাকে দেখা মাত্রই ব্যথাময় পা নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে জড়িয়ে ধরি। পূর্ব আমায় শক্ত করে জড়িয়ে ধরে উঁচু করে তোলেন। তিনি আমার থেকে অনেক লম্বা, ঘাড়ে মুখ গুজে লম্বা শ্বাস টেনে কাঁধে তার অষ্টদয়ের ছোঁয়া দিতেই থাকেন অনবরত। আমি ঠোঁট চেপে ফুপিয়ে কেঁদে দিই। এতটা সময় পর আকাঙ্ক্ষিত মানুষটার সামনে আসাতে কান্নাটা বাদ মানতে চাচ্ছে না। পূর্ব আমায় নিচে নামিয়ে 2 গালে হাত রেখে ধরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তো? কোথাও আঘাত লেগেছে? বলতে বলতে তিনি আমার হাত ঘাট চেক করতে থাকেন। মাথার কাছটা এসে থমকে যান। তার এক হাত সামনে এনে দেখেন রক্তে ভরপুর। নিশ্চিত মাথার আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। আহত হেসে বুকে মাথা এলিয়ে দিই তার। ক্লান্ত চোখ দুটো বন্ধ হয়ে আসে। নিস্তব্ধ হয়ে যায় চারপাশ। চারিপাশের কোলাহল কানে আসা বন্ধ হয়ে যায়। চোখ দুটো বন্ধ হওয়ার আগে পূর্বের ক্রন্দনরত হতবিহবল মুখশ্রীটাতে একটা চুমু খাওয়ার তীব্র বাসনা জেগেছিল মনে, তবে তা পূর্ণ হলো না। জ্ঞান ফেরার পর চারিপাশে তাকিয়ে নিজেকে আবিষ্কার করি হসপিটালে। ব্যাকুল চোখ দুটো পাশে তাকাতেই তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পাওয়া যায়। পূর্বের চোখ দুটো লাল টকবকে, এক হাত ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি চক্ষুজোড়া খুলতেই হন্তদন্ত হয়ে আমার কাছে এসে বললেন, দোলপুরি, মাথায় ব্যথা করছে? পায়ে ব্যথাটা আছে? বেশি অনুভূত হচ্ছে? ডক্টরকে ডাকবো? যন্ত্রণা কি একটুও কমেনি? শেষের কথাটি তিনি করুণ কণ্ঠে বললেন। আমি ঠোঁট যুগল প্রসারিত করে তাকে বলি, আমি ঠিক আছি, ব্যথা করছে না তেমন, আপনি বসুন। পূর্ব বসলেন না। আমার বেডে উঠে গিয়ে গালে হাত দিয়ে কপালে শক্ত করে 2-3টে চুমু খেলেন। গালে চুমু খেয়ে আমার ওষ্ঠধয় করে নেন নিজের আয়ত্তে। কিছু বলার জন্য হাঁসফাঁস করা আমি তার এহন কাণ্ডে চুপ হয়ে যাই। 2-3 মিনিট পর তিনি সরে আসতেই লজ্জায় চোখ নামেনি। অতপর দাদুর কথা মনে আসাতে সব কিছু সাইডে ফেলে কিছু জিজ্ঞেস করব, তখনই তিনি ঠোঁটে আঙুল রেখে বললেন, ঘুমিয়ে পড়, কথা বলিস না এখন। ক্লান্ত তুই, ব্রেনের রেস্ট প্রয়োজন। তার শক্ত কণ্ঠ শুনে থতমত খেয়ে যায়। মাথায় হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি তৎক্ষণাৎ। দাদু আপনি এখানে? অভ্র ভাইয়ার কথায় সবাই খাওয়া থামিয়ে দিয়ে পিছে ফিরে তাকায়। বিস্ফোরিত চোখে চেয়ে আছি দাদুর দিকে। খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় সবাই। আমি উঠতে নিলে পূর্ব এসে আমার হাত চেপে ধরে চোখ গরম করে তাকায়। শক্ত কণ্ঠে তিনি বললেন, দাঁড়াচ্ছিস কেন একা একা? তোর পায়ে ব্যান্ডেজ, ভুলে গিয়েছিস? এখন যদি পড়ে যেতি। আমি আমতা আমতা করে বলি, দাদু এখানে? তিনি আসবেন বলেছিলেন। আমি চোখ বড় বড় করে বলি, তার মানে আপনি জানতেন তিনি আসবে? হুম। পূর্বের দিকে একবার তাকিয়ে দাদুর দিকে তাকাই। তার চোখ মুখে অসহায় চাহনি উপচে পড়ছে। সরু চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি পূর্বকে ইশারা করি সামনে যাব। পূর্ব আমার বাহু ধরে ধীরে ধীরে সামনে নিয়ে যেতে থাকেন। সাথে অভ্র, সায়ান, অরণ্য ভাইয়া আর অরিনও অবিশ্বাস্য চাহনি নিয়ে সামনে আগায়। দাদুর কাছে এগোতে তিনি এগিয়ে এসে অপরাধী মুখ করে বললেন, কেমন আছিস দাদু? মাথা পায়ের ব্যথা কমেছে? আমি ঘাড় বাঁকিয়ে হ্যাঁ বলি। কেমন অদ্ভুত লাগছে, কাল থাপ্পড় দিল আর আজ এত নরম কণ্ঠে কথা বলছেন। আমি ধীর কণ্ঠে বলি, দাদু তুমি এখানে?
দাদু দীর্ঘশ্বাস ছাড়লেন। অতঃপর ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে পরক্ষণে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। সময় হাতে নেই তেমন, তোমরা বসো বলছি। দাদুর কথা মতো সবাই সোফায় বসে পড়ে। দাদু তার সাথে আনা একটা ব্যাগ থেকে ল্যাপটপ বের করে অন করে। আমি পূর্বের পাশে বসে, সে আমার এক হাত শক্ত করে চেপে ধরে আছে। আমাদের সবার মুখে কৌতূহলতার ছাপ। হঠাৎ ল্যাপটপ থেকে বাবার গলার আওয়াজ পেলাম। তপ্তশ্বাস ছেড়ে পূর্বের দিকে তাকাই। তার ভ্রু দুটো কুচকানো। দাদু পূর্বের পাশে বসে ল্যাপটপ মাঝে রাখেন। তৎক্ষণাৎ বাবা আমার দিকে তাকিয়ে বললেন, দোল, আম্মু ঠিক আছো তুমি? আমি অস্বস্তি নিয়ে বলি, ঠিক আছে বাবা, কিন্তু এসব কি হচ্ছে দাদু, এসব ঘটনা? বাবার পিছে তখন ফ্যামিলির সবাই এসে জড়ো, চোখ বড়সড় করে অবাক চাহনিতে দাদুর দিকে তাকিয়ে। শুধুমাত্র বাবার চোখ মুখে স্বাভাবিক ভাবটা বিদ্যমান। বাবা বলল, আব্বা বলো সবাইকে। দাদু ছোট করে শ্বাস ফেলে বললেন, শুরু থেকেই বলি, আমি সৌরভ, অরিনের দাদা, পাবেল পূর্বের দাদা। তিনজন আর্মি অফিসার ছিলাম, তা তোমরা জানো। ছোটোবেলা থেকে আমাদের বন্ধুত্ব। আর্মি হিসেবে কাজ করার পর আমরা তিনজনই খুব সৎ ছিলাম। আমাদের একটা স্বপ্ন, দেশকে অনেক বড় করে তুলব, দেশের জন্যই কাজ করব। ভালোই চলছিল দিনকাল। হঠাৎ দেশে আগমন জঙ্গির। তারা শুধুমাত্র আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এসেছিল, কারণটা জানা নেই। তারা সিলেট, চট্টগ্রাম, ঢাকায় 3 জেলায় হামলা করে অনেক নিরীহ মানুষকে খুন করেছিল। দেশের কোনো ফোর্সই ওদের ধরতে পারছিল না। তারপর দায়িত্ব আরোপ করা হয় আমাদের ওপর। ততদিনে আমরা ছিলাম সিনিয়র। আমরা বহু চেষ্টা করে ওদের লিডারকে ধরতে পেরেছিলাম। আর্মিদের রক্ত অনেক গরম থাকতো। তারা দেশের আদর্শ সৈনিক, দুর্নীতি করে না কখনো। দেশের এত এত মানুষ মারার কারণে লিডার 5 জনকে আমরা অনেক কষ্ট করে মেরেছিলাম। গুলি করে করে ওদের শরীরের মাংসগুলোকেও পানির মতো করে ফেলেছিলাম। আর এই কঠিন গুরুতর মৃত্যু দেওয়াটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। দাদু ফোঁস করে শ্বাস ছাড়লেন। তার চোখ মুখে পানি টলমল করছে। তিনি ফের বললেন, এই জঙ্গি চ্যাপ্টার যখন বন্ধ করে দিই, তারপর 1 সপ্তাহ পর আমাদের 3 জনের ওপর অ্যাটাক হয়। আমার চোখের সামনেই সৌরভ আর পাবেলকে নিষ্ঠুরভাবে হত্যা করে। ওদের আত্মচিৎকার আজও আমার কানে যে আসে। তখন আমার কিছুই করার ছিল না, শুধু ফোন দিয়ে আমি জোহানকে মেসেজ করে বলেছিলাম যাতে ও আর প্রিয়ম, পূর্বের বাবা, সেনাবাহিনীর চাকরি ছাড়তে পারে, যাতে ওদের এই জীবন ঝুঁকি দিতে না পড়ে। কিন্তু আমি ব্যর্থ ছিলাম। আমি জঙ্গিদের পরিবার বংশধর ঠিক আমাদের ফ্যামিলিটিকে টার্গেট করে নিয়েছিল আগেই। দাদুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে দেখি মেজো চাচু বড় চাচু কাঁদছেন। আমি ধরা কণ্ঠে বলি, দাদু কেঁদো না প্লিজ। দাদু নাক টানলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে শীতল কণ্ঠে বললেন, ওই জঙ্গিদের পরিবার বংশধর ঠিক আমাদের ফ্যামিলিকে টার্গেট করে নিয়েছিল আগে। ওই দিন জঙ্গিরা আমায় বলে ওদের দলে যোগ দিতে, তাহলে আমায় মারবে না। আমি অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিয়ে রাজি হয়ে যাই। আমার ধারণা ছিল ওদের দলে থেকে ওদের সবার সম্পর্কে খোঁজ রাখবো, বাংলাদেশের সাথে কিসের শত্রুতা ওদের জানার চেষ্টা করব। রাজি হয়ে যায় আর ওরাও আমায় সাদরে গ্রহণ করে। সেদিন সৌরভ, পাবেল আর একজনকে মেরে পুড়িয়ে ফেলে বাসেই পাঠায়। তারপর তোমরা সবাই মনে করেছিলে ওটাই আমি। ধীরে ধীরে ওদের দলের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করি, হয়েও যাই। ওদের লিডার প্যানেলের একজন আমি, কিন্তু মেন লিডার টিমকে আজ পর্যন্ত ওদের কাউকেই দেখিনি, যার কারণে এখন অজানা রয়েছে কারণটা, কেন ওরা বাংলাদেশের ক্ষতি করতে চায়। দাদুর কথার মাঝে পূর্ব বললেন, দাদু, আপনি তো তাদের শত্রু, তাহলে ওরা তোমায় ওদের দলে যোগ হওয়ার জন্য অফার কেন করলো? দাদু থমথমে কণ্ঠে বললেন, আর্মিদের বড় পোস্টে ছিলাম আমি, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানি। তাছাড়া ওরা চাইছিল ওদের দলে বিশ্বস্ত একজন হয়ে বাংলাদেশের সব মূল ডেটা কালেকশন, সব তথ্য বলবো। মাঝে মধ্যে জানতে চাইতো ওরা, কিন্তু ছলে চাতুরে কথা ঘুরিয়ে নিতাম। আর ওরা কেউই আমায় চাপ দিত না কোনো, কারণ তারা সবাই ট্রেনিং আর শক্তিশালী হওয়াতে ব্যস্ত ছিল। এখানে খুন করতো, ওখানে ডাকাতি করে টাকার লালসায় নেমে পড়েছে তারা, লোভে সম্মোহিত হয়ে পড়েছে। তবে খুব জলদি অ্যাটাক করে খুব বড় একটা নিশ্চিত। দাদু আরও কিছু বলতে নিলেই ফোনে টুং করে আওয়াজ হয়। তিনি তা দেখে উঠে দাঁড়ালেন। দ্রুত কণ্ঠে বললেন, বাকি কথা অন্য কোনো একদিন বলবো। আমায় এখন কানাডা ছেড়ে যেতে হবে। এই জঙ্গিদের আস্তানে মূলত লন্ডনে। এখনও পুলিশ বা কাউকে কিছু জানিও না। আস্তে ধীরে ধীরে কাজ করতে হবে। ওরা খুব মারাত্মক। ওদের কাছে প্রায় 3000-এর মতো বাংলাদেশি বন্দী আছে। যদি ওরা জেনে যায় আমরা ওদের সম্পর্কে এত কিছু জানি, তাহলে ওই লোকদের ক্ষতি করে ফেলবে। পূর্ব উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু দাদু, কানাডা থেকেই তো প্রায় 300 জঙ্গি আটক করলাম।
ওদের টিমে মোট কতজন আছে? 50,000-এর মতো। আচ্ছা, যেতে হবে। আর জোহান, তোকে আমি বলেছিলাম পূর্বের সাথে দোলার বিয়ে ওর 20 বছর হলে দিতে। কারণটা ছিল, ভেবেছিলাম ততদিনে আমি সব কিছু সলভ করে ফেলবো, কিন্তু কে জানতো যুদ্ধটা এত লম্বা হতে চলেছে। যাই হোক, যত দ্রুত সম্ভব পূর্ব দোলার বিয়ের ব্যবস্থা কর। দোলার জীবন হুমকিতে আছে, ওকে সেফটি একমাত্র পূর্ব দিতে পারবে, তাছাড়া আর কেউ না। দাদুর কণ্ঠ শুনে পূর্বের চেহারাটা খুশিতে চিকচিক করে উঠল। দাদু আর কিছুক্ষণ সবার সাথে কথা বলে বেরিয়ে যান। বাবা চাচুদের সাথে কথা বলার এক পর্যায়ে বাবা বললেন, তোমাদের ছুটি কবে? বাংলাদেশে আসতে পারবে? 2 সপ্তাহের টাইম নিয়ে বিয়েটা দিয়ে দেই। অভ্র ভাইয়া বলল, আমাদের সবার ছুটি আর 4 মাস পর 2 সপ্তাহের জন্য দেওয়া হয়। টরেন্টোর একটা উৎসবের জন্য ছুটিটা দেওয়া হবে। বাবা হাসি মুখে বললেন, প্রিয়ম, এই 2 সপ্তাহ তাহলে বিয়েটা দিয়ে দেই, কি বলিস? বড় চাচু মুচকি হেসে বললেন, অবশ্যই, আমি তো দোলকে আগে আমার ঘরে ওঠাতাম, শুধুমাত্র তুই বলাতে চুপ ছিলাম। আরও কিছু কথা বলে ফোন কেটে দেয়। একদিন হয়ে গেছে হসপিটাল থেকে এসেছি। বাবাদের সাথে কথা বলার পুরোটা সময় পূর্ব সবার অগোচরে আমার কোমর চেপে ধরে বসেছিলেন। অস্বস্তি নিয়ে যতবার তার দিকে রক্তিম চোখে তাকিয়েছি, তিনি টেডি স্মাইল দিয়ে কথা বলার মনোযোগী হতেন। কথা শেষ হতেই এক দৌড়ে উপরে চলে আসে। রাত 2টা। বইগুলো সঠিক জায়গায় রেখে পরনে চাদরটা ঠিকমতো চাপিয়ে বেলকনিতে চলে যাই। আজ এত বছর পর দাদুকে দেখে কতটা প্রশান্তি লাগছে বলে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বেশি প্রশান্তি লেগেছে এটা জেনে দাদু জঙ্গি নয়। দরজা লাগানোর শব্দে পিছিয়ে ফিরে তাকে। পূর্ব চোখ দুটো গোল গোল করে তাকিয়ে থাকার এক পর্যায়ে উঁচু গলায় বলি, আপনি এত রাতে আমার রুমে? পূর্ব পকেটে হাত গুজে আমার পাশে এসে দাঁড়ান। কিছুক্ষণ তাকিয়ে থেকে পাজা গোলা করে তুলে নিয়ে বেডে গিয়ে শুয়ে দেন। উঠতে নিলে চট জলদি তিনি আমার পাশে শুয়ে পড়ে ঘাড়ে মুখ গুজে দেন। শীতল কণ্ঠে বললেন, ঘুমাতে দে তো, ডিস্টার্ব করিস না। বলেই চুমু দিলেন শব্দ করে। অতঃপর তার ভারী নিঃশ্বাস কানে এসে বাড়ি খায়। ঘুমিয়ে গিয়েছেন? শরৎকালের শেষ ভাগ। আকাশে পেঁচা তুলোর মতো সাদা সাদা ফালি মেঘ উড়ে বেড়াচ্ছে নিজ গতিতে। ক্ষণিক হিমেল হাওয়া গায়ে এসে বাড়ি খেয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে এলোমেলো হয়ে থাকা চুলগুলোকে। তাজা ফুলের সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গিয়েছে বাতাসের তাণ্ডবে। ছোট ছোট বাচ্চাদের হইচই, বড়দের কাজের আমেজ, চারিদিকটা যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছে ক্ষণের মাঝেই। কফি মগে চুমুক দিয়ে চারিদিকে তাকাই। নিচে গায়ে হলুদের তোড়জোড় চলছে। দেশে এসেছে আজ 2 দিন। চোখের পলকে কিভাবে যে 4-4টি মাস পার হয়ে গেল তার খেয়ালই নেই। দেশে আসতে না আসতেই বিয়ের তোড়জোড় শুরু। বাবা চাচুরা আগে থেকেই বিয়ের শপিং থেকে শুরু করে অনেক কিছু করে রেখেছে। যেহেতু বাংলাদেশে আমাদের থাকার সময়সীমা অতি 2 সপ্তাহ পর আবারও পাড়ি দিতে হবে টরন্টোতে। 4 মাসে আমি বা পূর্ব কেউ কাউকে ঠিকমতো 20 মিনিটের বেশি টাইমই দিতে পারিনি। বাংলাদেশে যেতে হবে বলে পূর্বের কাজ ছিল দ্বিগুণ পরিমাণের। আমার নতুন নতুন ক্লাস শুরু হওয়াতে পড়ার চাপ ছিল বলার মতো। দুজনই 2 প্রান্তে থেকে হাঁসফাঁস করেছি, স্পেশালি পূর্ব। অব্রভাই তো বলেছিল আমি বিনা পূর্বের অবস্থা করুণ প্রায়। আজ তোর গায়ে হলুদ আর তুই ডিভানে বসে বিন্দাস কফি খাচ্ছিস? রাগান্বিত কণ্ঠস্বর শুনে পিছু ফিরে তাকাই। অরিন কটমট দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে। আমি জোরপূর্বক হেসে বলি, আজব, আমার বিয়েতে আমি আর কি করব? যা করার করবি তোরা। অরিন চোখ পাকিয়ে বলল, বুঝলাম, বাট রেডি তো নিজে হবি নাকি? হলুদ তো বিকেলে, এখন দুপুর হলো মাত্র, এত তাড়াতাড়ি রেডি হব কেন? পূর্ব ভাই সকাল থেকে 120 বার কল দিছে তোরে দেখবে বলে। এখন এই শৌখিনা রূপে তোর ছবি পাঠাই কেমন? রেডি হ। পূর্ব ভাই বলছে তার দেয়া লেহেঙ্গা পরতে, দেন ছবি তুলে ঠাস করে পাঠাতে। আমি কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে থাকি। অরিন বলার পরপরই মুখ চেপে ধরল। বুঝলাম এই কথাটা পূর্ব আমায় জানাতে নিষেধ করেছে। আমি মুচকি হেসে বলি, তোর ফোনটা দে তো অরিন। অরিন আমতা আমতা করে বলল, কেন? তোর ফোন কই? আমার ফোন চাস কেন? আমি চোখ গরম করে বলি, দিবি নাকি বল। নে। হ্যাঁ, তোর রাগস কেন? অরিন আমার হাতে ওর ফোন দিতেই সুইচ অফ করে দিই। ফোনটা নিয়ে কাবার্ডে রেখে দিতেই অরিন হন্তদন্ত হয়ে বলল, আরে কি করিস? ফোন দে। কাবার্ডে কেন রাখলি? দিব না। আমি ফোন হাতে দিলেই তুই পূর্বকে ছবি পাঠাবি, যেটা আমি চাচ্ছি না। তার দেখার হলে এসে দেখে যাবে। পূর্ব ভাই তো অনেকবারই আসতে চাইছিল, তার বন্ধুরাই তো আসতে দেয় না।
আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলি, হু কেয়ার্স, যা বের হতো রুম থেকে, ঘুমোবো। আবার যা। অরিন চলে যেতেই দরজা আটকে ঘুমিয়ে পড়ি। এদিকে একটা কথাই বারবার মাথায় ঘুরছে, অরিন নিশ্চিত এখন পূর্বের কাছে একটা রাম ধমক খাবে। আহা, শান্তি। স্টেজে স্ট্যাচুর মতো বসে আছে, একজন এসে হলুদ লাগিয়ে গিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। বিকেল থেকে সন্ধ্যা হতে চলল, এখনো একইভাবে বসে আছি। আমু বা অরিন আশেপাশে কেউই নেই, নয়তো এখান থেকে উঠে যাওয়ার রাস্তা পাওয়া যেত। বা পাশে তাকিয়ে দেখি বড় চাচি দাঁড়িয়ে হেসে হেসে সবার সাথে কথা বিনিময় করছেন। একবার ইচ্ছে হলো চাচিকে ডেকে বলি আমি আর বসতে পারছি না, কিন্তু পরক্ষণে তার বলা হলো না, কি না কি ভাববে তাই ভেবে। পূর্বের দেওয়া লেহেঙ্গাটা বেশ ইউনিক, সাদার মাঝে হলুদ আর হালকা সবুজের কাজ, সাথে পুরো লেহেঙ্গাতে লাল রঙের স্টোনের কাজ করা, দেখতে চোখ ধাঁধানো। লেহেঙ্গাটার দিকে যতবারই চোখ পড়ে ততবারই ঠোঁটের কোণায় ফুটে ওঠে মুচকি হাসি। কিছু সময় পর চাচি এগিয়ে আসলেন আমার দিকে, নরম কণ্ঠে বললেন, বসে থাকতে থাকতে কষ্ট হচ্ছে না খুব দোল? রুমে যাবি? আমি মাথা নিচু করে বলি, না চাচি, সমস্যা হচ্ছে না। মিথ্যা বলছিস চাচির কাছে? আমি জানি তোর কষ্ট হচ্ছে। আমি কিছু মনে করব না রে পাগলি। সবার হলুদ দেয়া শেষ প্রায়, তুই রুমে যা, আর অরেনকে ডেকে দিই। চাচির দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতেই তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেন। কিছুক্ষণ পর অরিন আর অরা আপু আসে, দুজন আমায় নিয়ে স্টেজ ছেড়ে নিজ রুমে দিয়ে আসেন। রুমে প্রবেশ করতেই কাঁচা ফুলের গয়না হলুদ সহ বেডে শুয়ে পড়তে অরা আপু বলল, আরে আরে, কি করছিস? গয়না আর হলুদ ধুয়ে তারপর বেডে গিয়ে শুয়ে থাক। আমি ক্লান্তি মাখা কণ্ঠে বলি, আমার শক্তি নেই আপু, ক্লান্ত লাগছে প্রচুর। এত প্যারা কেন বিয়েতে? উফ, পিঠ ব্যথা হয়ে গেছে। অরা আপু হাসলো, অতঃপর বলল, মাত্র তো শুরু, আরও কত ফাংশন আছে। সন্ধ্যায় মেহেদি ফাংশন, তারপর সঙ্গীত, কাল বিয়ে, পরশু রিসেপশন। এর মাঝে রেস্ট পাবি বলে মনে হয় না। তাছাড়া বিয়ের পর পূর্ব তোকে 1 মিনিট ক্ষান্ত দেবে কিনা দেখ, যেই অপেক্ষা করতেছে। অরা আপু আর অরিন অট্ট হাসি দেয়। আমি চট জলদি বেড থেকে উঠে বসি আপুর এমন লাগামহীন কথাবার্তা শুনে। লজ্জায় গাল দুটো এতক্ষণে নিশ্চিত লাল টুকটুকে হয়ে গিয়েছে। আমি শক্ত কণ্ঠে বলি, ছি, কী সব বলো আপু, রুম থেকে বের হও, আমি ফ্রেশ হব। অরা আপু হাসতে হাসতে বলল, যাচ্ছি লাজুকলতা, তবে হলুদ সব ধুবি না। একটা রীতি আছে, পাড়ার বিবাহিত মহিলারা এসে তোকে গোসল করাবে। মানে কি, আমি কি বাচ্চা? আমাকে গোসল করবে কেন? ওই যে বললাম, রীতি। অরা আপু কথা শেষ করতেই অরিন হঠাৎ তাড়া দিয়ে বলল, আপু জলদি চলো, এখন দোলাকে প্রাইভেসি দেওয়া উচিত। বেচারা পূর্ব ভাই কতক্ষণ যাবৎ ব্যালকনিতে ওয়েট করছে। অরিন কথা সম্পূর্ণ করে অরা আপুর বাহু ধরে টেনে বাইরে নিয়ে যায়। সেদিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছি। কি বললো? পূর্ব ব্যালকনিতে? ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরতেই দেখি পূর্ব দাঁড়িয়ে, দেয়ালের সাথে হেলান দিয়ে দুহাত পকেটে গুজে স্টাইল মেরে দাঁড়িয়ে, ঠোঁটের কোণে পাকা হাসি। আমি থতমত খেয়ে তাকিয়ে আছি। ব্যালকনির দরজা খোলা, তার মানে এখান দিয়ে এসেছে তিনি। আমি আমতামতা করে বলি, আপনি এখানে? পূর্ব দেয়াল ছেড়ে এগিয়ে আসেন, লম্বা লম্বা পা ফেলে দরজার কাছে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেন। বুকে ধকধক আওয়াজ ক্রমেই বাড়ছে আমার। তিনি এগিয়ে এসে আমার দুহাত ধরে হ্যাচকে টান মেরে কোমর চেপে ধরেন। আমার নিজের সাথে চেপে ধরেন অতি জোরে, এক বিন্দু মাঝে ফাঁকা রাখেননি। অস্বস্তি নিয়ে বারংবার এদিক সেদিক তাকাচ্ছে। কিছু সময় পর পার হতেই তার দিকে মাথা তুলে দেখি তিনি এক দৃষ্টিতে নিঃস্বার্থময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি থতমত খেয়ে বলি, এই বাসায় এসেছেন কেন? চাচু জানেন? আপনি বাসা যান প্লিজ, আমি চেঞ্জ করব। পূর্ব সরলেন না, বরং কোমরের কাছটা আরো জোরে চেপে ধরলেন। মাথা নুয়ে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, আমার বুকে সবাই হলুদ লাগালো, তাহলে আমি বাদ থাকবো কেন? চোখ গোল গোল করে তাকিয়ে আছি তার দিকে। অস্বস্তিজনিত কণ্ঠে বলি, মানে আপনি কি এখানে আমায় হলুদ লাগাতে এসেছেন? হুম। বলেই তিনি মাথা নিচু করে নাকের ডগায় টুপ করে চুমু খেয়ে নেন। কোমর থেকে নিজ হাত সরিয়ে নিয়ে দ্রুত বেগে ব্যালকনিতে যান। ক্ষণের মাঝে ফিরে আসেন হাতে সোনালি রঙের এক বাটি নিয়ে। দেখতেই বোঝা যাচ্ছে তার ভেতর হলুদের বসবাস। পূর্ব এগিয়ে এসে তার এক হাত দিয়ে এক মুঠো হলুদ নিয়ে নিজের 2 গালে মাখেন।
অতপর বাটিটা পাশে রেখে দিয়ে এগিয়ে এসে দাঁড়ান আমার সন্নিকটে ঘেঁষে দাঁড়ান। হলুদ মাখা হাতটি দিয়ে কোমরে ধরে হ্যাঁচকা টান দিয়ে পুনরায় তার সাথে মিশিয়ে নেন। তার পরবর্তী স্টেপ বুঝতে না পেরে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছি তার মুখ পানে। পূর্ব মাথা নিচু করলেন, তার গাল দিয়ে আমার গাল স্পর্শ করিয়ে ঘষে দিয়ে তার মুখ লেগে থাকা হলুদ আমার মুখে এটে সেটে মাখিয়ে দেন। শ্বাস আটকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তিনি এমন কিছু করবেন তা আসেনি আমার কল্পনাতে। পূর্ব তার গলায় নামিয়ে ঘাড়ে নিজের মুখ ঘষে হলুদ লাগিয়ে দেন। দাড়ির খোঁচা লেগে শির দ্বারা কেঁপে উঠল। এই মুহূর্তে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারটা মাথা থেকে দূরে সরে যায়। ঘাড়ে নিজের দুগাল ঘষে তিনি মাথা তুলে নেন। চোখের দিকে তাকিয়ে এক পর্যায়ে মাথা নিচু করে কপালে সময় নিয়ে চুমু খান। হার্টবিট অতি দ্রুত গতিতে চলছে, যেন এক্ষুনি বের হয়ে আমার হাতে এসে পড়বে। তার এহেন কাণ্ডে কিছু বলার শব্দ কোথায় যেন হারিয়ে ফেলেছি। শব্দ ভাণ্ডার খালি খালি লাগছে। শুকিয়ে যাওয়া গলায় শুকনো ঢুকিয়ে না, কাঁপাকাঁপি অনবরত চলছেই, বন্ধ আর নামই নেই। আকস্মিক এমন ঘটনা ব্রেনে নিতে না পারায় তারা পরবর্তী প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। আমি চটজলদি দুহাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই। গাল দুটো গরম হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। পিছু করে বুকে হাত দিতে লম্বা শ্বাস টেনে নিই। তৎক্ষণাৎ পূর্বে কণ্ঠস্বর কানে আসলো। তিনি বললেন, এতটুকু টাচ করাতেই যদি এই হাল হয় তাহলে কাল রাতে কি করবি? পূর্বের লাগামহীন কথায় চটজলদি পিছু করে কটমট দৃষ্টি দিই। তিনি ভ্রু কুঁচকে দাঁড়িয়েছিলেন। আমি তাকাতেই শটান হয়ে দাঁড়ান। আমি খানিকটা রেগে বলি, অসভ্য বজ্জাত লোক, বের হন রুম থেকে। পূর্ব সশব্দে হেসে দেয়। দ্রুত পায়ে এগিয়ে এসে আমার দুই পাশে হাত রেখে বন্দি করে নেন। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, রিভলভার কে চালাতে শিখিয়েছে তোকে? এতগুলো মানুষকে মেরে ফেললি কিভাবে? আমি থতমত খেয়ে বলি, আপনি জানলেন কি করে আমি মেরেছি? তোকে যেখানে আয়াফ কচ্ছপটা বন্দি করে রেখেছিল ওইটা ছিল পরিত্যক্ত একটা রাসায়নিক গুদাম। পরিত্যক্ত হলেও সিসি ক্যামেরা লাগানো ছিল, ফুটেজে দেখেছি। অ্যান্ড আই এম শিওর ট্রেনিং নিয়েছিস যে কোনোভাবে। এতটা সূক্ষ্ম দক্ষতার সাথে ট্রেনিংপ্রাপ্ত ব্যক্তিরাই গুলি করতে পারে। বল, কে শিখিয়েছে তোকে? মৌনতা পালন করার এক পর্যায়ে শীতল কণ্ঠে বললেন, বাবা। সেফটির জন্য তিনি শিখিয়েছিলেন। গার্ডদের ওপর তার পূর্ণরূপে আস্থা ছিল। পূর্ব একগাল হাসলেন, পরিশেষে বলল, প্রথমবারের মতো কাজ করেছে তোর বাবা। আই এম প্রাউড অফ হিম। এনিওয়ে, যাচ্ছি এখন। যা রেস্ট নেয়ার আজ নিয়ে নে। কাল ফায়াজ, আবরার, পূর্ব তোকে কিছুতেই ছাড়ছে না। মাইন্ড ইট। ফের একরাশ লজ্জার দল পাকিয়ে এসে আমায় আক্রমণ করে। পূর্ব চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ে। লোকটা নির্লজ্জ। বাসের স্টোনের আওয়াজ হতেই সেদিকে তাকাই। ফোন হাতে নিতে চক্ষু চড়ক গাছে। কাপা হাত থেকে ফোনটা সজলে পড়ে যায় মাটিতে। স্থির হয়ে সামনে তাকিয়ে আছি। মাত্র দেখা ছবিটা চোখের সামনে ভাসছে বারবার। কি ভয়ঙ্কর দৃশ্য! ভাবতেই লোমকূপ সারি সারি ভাবে দাঁড়িয়ে পড়ে। ব্যালেন্স ধরে রাখতে না পেরে ধপ করে বেডে বসে পড়ি। মুহূর্তেই যেন হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ছাদের পূর্ণস্থান জুড়ে মরিচাবাতি এবং বিভিন্ন ধরনের লাইটিংয়ের কারণে ঝলমল করছে চারপাশ। সময় সাপেক্ষে সঙ্গীত এবং মেহেদি ফাংশন একসাথে করা হয়েছে। স্টেজে দুহাত ভর্তি মেহেদি নিয়ে গাল ফুলিয়ে বসে আছে দোলা। তার বিরক্ত লাগছে, যাকে বলে প্রচণ্ড রকমের বিরক্ত। পূর্বের দিকে আর চোখে তাকিয়ে সে গাল ফুলিয়ে রেখেছে। পূর্ব খেয়াল করেনি তা। সে ব্যস্ত ফোন নিয়ে। আজকের ঘটনা নিয়ে খুব টেনশনে আছে সে। দোলাকে হলুদ লাগিয়ে দিয়ে যাওয়ার পরপরই মেসেজ আসে দোলার ফোনে। তা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সে। মেসেজে লেখা ছিল, তোমার দাদুর অবস্থা খারাপ করে দিয়েছে অদ্রিন। যদি তাকে বাঁচাতে চাও তাহলে যত দ্রুত সম্ভব টরেন্টোতে আসো। ব্যাস, এতটুকু লেখা পরে বুক কেঁপে উঠেছিল দোলার। সুখের মুহূর্তে কেমন বিপদ এলো। দোলা তৎক্ষণাৎ পূর্বকে ফোন করে সব কিছু খুলে বলে। পূর্ব টিমকে তদন্ত করতে দিয়ে পরিশেষে রেজাল্ট পায় এটা আদ্রিনের কাণ্ড কারখানা। সেই অভিযানে বাকি জঙ্গিদের ধরতে পারলেও অদ্রিনকে ধরা যায়নি, পালিয়ে গিয়েছিল সে। পূর্ব জাইন আকবরকে ফোন করে সব বলার পর তিনি আশ্বস্ত করে বলেন শান্ত থাকতে। অদ্রিনকে সে দেখবে, অদ্রিন তেমন কিছুই করতে পারবে না। হতকর পুরো ঘটনা পূর্ব দোলাকে জানানোর পর ক্ষান্ত হয় সে। ফোনে কাজ করা শেষ করে পূর্ব দোলার দিকে তাকাতেই দেখে সে মুখ ফুলিয়ে বসে আছে। চিন্তিত হলো পূর্ব। দ্রুত পায়ে দোলার পাশে বসে মিহি কণ্ঠে বলল, দোলপুরি, আর ইউ ওকে? এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? দোলা বলল না কিছু। তা দেখে পূর্ব সামনে তাকায়। সবাই যে যার মতো ব্যস্ত।
পূর্ব দোলার গা ঘেঁষে বসে ওর কোমর চেপে ধরে নিজের সন্নিকটে আনে। শিউরে ওঠে দোলা। ডান পাশে মাথা ঘুরিয়ে পূর্বের দিকে প্রশ্নসূচক চাহনি দিয়ে তাকায়। পূর্ব ভ্রু কুচকে বলল, হোয়াট? এইভাবে অন্যদিকে ঘুরে আছিস কেন? দোলা তপ্ত শ্বাস ছাড়ে। লোকটা তেরা, কই তাকে একটু সুন্দর করে ডেকে বলবে, তা না, সে উল্টোপাল্টা কাজ করছে। দোলা কাট কাট কণ্ঠে বলল, আপনি নির্লজ্জ হতে পারেন পূর্ব, বাট আমি নই। সরে বসুন। পূর্ব ভেবা চাকা খায়, তবে তা বাহিরে প্রকাশ করল না সে। বাহিরে একদম স্বাভাবিক চাহনি দিয়ে তাকিয়ে আছে সে দোলার দিকে। পূর্ব ভাবছে, মেয়েটার হলোটা কি? হঠাৎ করে এতটা কঠোর, এমন কাট কাট গলায় কথা বলছে। পূর্ব স্বাভাবিক কণ্ঠে বলল, চুমু খাবো? হতভম্ব দোলা চোখ দুটো ছোট ছোট করে চেয়ে আছে সে পূর্বের দিকে। পরিশেষে সে বলল, মানে সিম্পল, চুমু খাইনি আজ তোকে, তাই এমন স্ট্রেঞ্জ বিহেভ করছিস, রাইট? ওকে দেন বল, কোথায় চুমু খাবো? গালে নাকি কপালে? এই বলে পূর্ব খানিকটা এগোয় দোলার দিকে। দোলা তেতে গেল। তিক্ত কণ্ঠে সে বলল, একদম দূরে সরুন। আমি এর জন্য রেগে নেই। রেগে যাওয়ার কারণটা হচ্ছে, আপনাকে এই কালো রঙের পাঞ্জাবি কে পরতে বলেছে? হ্যাঁ, এতটা ফিটফাট হয়ে এসেছেন কেন? আশেপাশে যে মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে তা কি চোখে পড়ছে না? দোলার কথায় বাঁকা হাসি দেয় পূর্ব। শীতল কণ্ঠে এসে বলল, আর ইউ জেলাস বউ? দোলা ফের একবার হতবিহবল হয়ে পড়ে। মুখের ছবিতে সেই ভাবনা কাটাতে সে এদিক ওদিক দৃষ্টি দেয়। দোলা হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, যত সব উদ্ভট চিন্তা ভাবনা আপনার। আমি জেলাস ফিল করবো কেন? তাহলে এইভাবে রেখে আছিস কেন? মেয়েগুলো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, এতে তুই গাল ফুলিয়ে কেন? এই যে মেয়েরা আপনার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে, এতে কি হচ্ছে জানেন? আপনার ওপর কুনজর পড়ছে। কুনজর পড়লে আল্লাহ না করুক আপনার যদি কিছু হয়ে যায়, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না, বুঝলেন? তাই বলেছি। গড়গড় করে কথাগুলো উগলে দিয়ে ক্ষান্ত হলো দোলা। পূর্বের দৃষ্টিভঙ্গি জানার জন্য ওর দিকে তাকাতেই দোলায় স্থির হয়ে যায়। পূর্বের দৃষ্টি তার বোধগম্য হচ্ছে না, একটুও না। দোলার যুক্তি শুনে কিছুটা সময় নীরবতা পালন করে পূর্ব টেরি স্মাইল দিয়ে বলল, আচ্ছা, এই ব্যাপার, ওকে ফাইন। কুনজর পড়ছে না আমার মিস মেহেরোজ দোলা, বরং ভালো নজরই পড়ছে। এনিওয়ে, ওদিক থেকে একটু ঘুরে আসি। অনেক সুন্দরী মেয়েদের দেখছি, এক একটা যেন রসগোল্লা। হা হা। পূর্ব কথাটা বলে উঠতে নিবে তৎক্ষণাৎ তার পায়ে গুঁতো মেরে দেয় দোলা, যার ফলস্বরূপ সে পুনরায় সোফায় বসে পড়ে। ব্যথাতুর ভাবটা মুখ পান থেকে সরিয়ে সে ভ্রু কুচকে দোলার দিকে চেয়ে বলল, প্রবলেম কি? গুতা দিলি কেন? দোলা আমদামতা করতে থাকে। অতঃপর কিছু একটা ভেবে সে নরম কণ্ঠে বলল, আপনার জন্য সেই কখন থেকে মেহেদি লাগিয়ে বসে আছি। ক্ষুধা লেগেছে আমার। যেহেতু আপনার জন্য এতটা কষ্ট করেছি, তাই আমাকে খাওয়ানোর দায়িত্ব আপনার। খাবার এনে দিন আর কাউকে ডেকে দিন। দোলার ক্ষুধা লেগেছে শুনে এক প্রকার উতলা হয়ে উঠল পূর্ব। মনে মনে নিজেকেই কয়েকটা কঠিন গালি দিল সে। ইস, মেয়েটা কতক্ষণ যাবৎ না খেয়ে আছে, ভাবতেই বুক দুরু দুরু করে কেঁপে উঠল তার। পূর্ব উঠে দাঁড়িয়ে চটপট কণ্ঠে বলল, একটু ওয়েট কর, আমি খাবার আনছি, ওকে? জাস্ট যাবো আর আসবো। বলেই পূর্ব লম্বা লম্বা পা ফেলে এগোয় ফুড কর্নারের দিকে। তা দেখে মুচকি হাসি দেয় দোলা। ওর কোনো ক্ষুধা লাগেনি, অযথা পূর্বকে ব্যস্ত রাখার তাগিদে এই মিথ্যাটা বলা। দোলা তো সেই কখন খেয়েছে, মেহেদি লাগানোর আগে অরা আপু তাকে খাইয়ে দিয়েছে। পূর্ব যখন বলল সে অন্য মেয়ের সাথে কথা বলতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার বুক কেঁপে ওঠে। অস্থির অস্থির ভাবটা প্রগাঢ় হয়ে আসে। এমনটা কেন হয় জানা নেই, তার সিক্স সেন্স বলে এগুলো সব ভালোবাসার লক্ষণ। প্রেমে পড়েছে সে, ফায়াজ আবরার পূর্বের প্রেমে। কিন্তু ব্রেন মানতে নারাজ এবং দোলাও, তাদের উভয়েরই মতামত এটা ভালোবাসা নয়, ভালো লাগা। তবে মনটা যে মানে না, উসখুস করে প্রতি মুহূর্ত। কিছু সময়ের ব্যবধানে পূর্ব এক প্রকার ছুটে আসে স্টেজের দিকে। আশপাশের কয়েকজোড়া উৎসুক চোখ পূর্বের দিকে তাকিয়ে। তবে যখন দেখে পূর্ব দোলার কাছে খাবার নিয়ে গিয়েছে, তখন তারা সেই দৃশ্য দেখে মুচকি হেসে নিজেদের কাজে মন দেয়। পূর্ব খাবার এনে দোলার সামনে রাখে। খাবার দেখে চোখ মুখ কুচকে নেয় দোলা। তা দেখে পূর্ব ভ্রু কুচকায়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে বলল, কি হলো, এমন চোখ মুখ কুচকাচ্ছিস কেন? দোলা মিনমিনিয়ে বলল, ইয়ে মানে ক্ষুধা চলে গিয়েছে, খাবো না, খাবারটা রেখে আসুন প্লিজ। পূর্ব চোখ মুখ শক্ত করে বলল, ঠাঁটিয়ে দিব এক থাপ্পড়।
খাবার নিয়ে এমন বাহানা আমার পছন্দ না দোল। তুই এক্ষুনি খাবি। কিভাবে খাবো? এই যে দেখুন, আমার 2 হাতে মেহেদি দেয়া। পূর্ব কিঞ্চিত হেসে বলল। সো হোয়াট, আমার হাত আছে না? দোলা চোখ গোল গোল করে বলল। মানে কি, এত মানুষের মাঝে আপনি আমায় খাইয়ে দেবেন? পূর্ব ট্রে থেকে খাবার তুলে হাতে নিয়ে কোনো কথা ছাড়াই দোলার মুখে পুরে দেয়। দোলা আর চোখে চেয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিচ্ছে। ঝটপট মাথা নিচু করে নেয় দোলা। লজ্জায় তার গাল দুটো হয়ে উঠেছে রক্তিম বর্ণের। নিজের পায়ে নিজেই কুড়াল মারল সে। এ নিয়ে আফসোসের কোনো সীমা নেই তার। আপাতত দোলার ইচ্ছে হচ্ছে এখান থেকে ছুটে বেড়াতে, কারণ পূর্বকে থামানো তার পক্ষে সম্ভব নয়, একেবারেই নয়। খাওয়ার পর্ব শেষ করে পূর্ব ফিচেল কণ্ঠে বলল, তুই বস, আমি হাত ধুয়ে আসি। দোলা মাথা নাড়ে, তার দৃষ্টি নত। লজ্জার রেশ কাটছেই না। পূর্ব চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে সে। বাহ, কি কেয়ারিং হাজবেন্ড পাইছস দোস্ত। কারো কণ্ঠস্বর শুনে মাথা তুলে দোলা। অরিন দাঁড়িয়ে, চোখ মুখে অদ্ভুত হাসি। সে যে তাকে আরও লজ্জায় ফেলতে এসেছে তা বুঝতে পারে দোলা। বোধগম্য হওয়াতে খানিক গলা ঝেড়ে শটান হয়ে বসে সে। থমথমে কণ্ঠে বলল, তো অব্র ভাইয়া বুঝি তোর কেয়ার করে না? সেদিনে তো দেখলাম তোকে শাড়ি পরিয়ে দিচ্ছে। অরিন লজ্জায় কুকড়ে যায়। আমতা আমতা করে উল্টাপাল্টা কথা বলে কেটে পড়ে সে। দোলা হাসে। যদিও উচিত হয়নি এটা বলা, তবে আপাতত অরিনকে চুপ করানোর এই একটাই উপায় ছিল তার কাছে। যদিও সে আন্দাজে কথাটা বলেছিল, তবে এটা যে সত্যি হয়ে যাবে তা দোলার ভাবনায় আসেনি। পূর্বের গিটারের সুর এবং তার মনোমুগ্ধকর কণ্ঠের গানের মাধ্যমে রাত 3টার দিকে মেহেদি এবং সঙ্গীত অনুষ্ঠান সমাপ্ত হয়। সব গেস্ট অলরেডি চলে গেছে এবং কয়েকজন এখানে আছে কাল বিয়ে উপলক্ষে। দোলা রুমে এসে হাত ধুয়ে পিলে চমকে ওঠে। এক চিলতে হাসি ফুটে ওঠে তার মুখে। মেহেদির রং বেশ গাঢ় হয়েছে। সবাই বলে থাকে কনের মেহেদির রং যত গাঢ় হয় তার স্বামী তাকে ততটা গভীরভাবে ভালোবাসে। ব্যাপারটা প্রথমে দোলার কাছে ফালতু হলেও পরবর্তীতে কেন যেন বিশ্বাস করে নেয়। পূর্ব তাকে কতটা ভালোবাসে তার সম্পর্কে ধারণা হয়তো নেই দোলার, আবার আছে। হাতের দিকে তাকিয়ে থাকা অবস্থায় অরিন আসে রুমে। দোলার হাত দেখে সে লাফিয়ে উঠে বলল, বাহ, কত গাঢ় হয়েছে রং। পূর্ব ভাইয়া তোকে কতটা ভালোবাসে এটা তার বড় একটা প্রমাণ। দোলা লাজুক হাসে। অরিন পুনরায় বলল, এই শোন, চুপি চুপি ছাদে যা তো, পূর্ব ভাইয়া ওয়েট করছে তোর জন্য। দোলা বিস্ফোরিত চাহনি দিয়ে তাকায় অরিনের দিকে, অতঃপর অধীর হয়ে বলল, পূর্ব আবরার মঞ্জিলে যায়নি? না, তোর হাতের মেহেন্দির রং দেখবে বলে বেচারা উতলা হয়ে উঠেছে, জলদি যা। দোলা এক নজর অরিনের দিকে তাকিয়ে ছাদের দিকে পা বাড়ায়। হৃদস্পন্দন এই মুহূর্তে জোরে জোরে স্পন্দিত হচ্ছে। যদিও এটা সবসময় হয় যখন পূর্ব কাছে থাকে তার। ছাদে গিয়ে চারপাশে দৃষ্টি দেয় দোলা, উদ্দেশ্য পূর্বকে খোঁজা, তবে দেখা পেল না তার। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই ধরফর করে 2 কদম সামনে এগিয়ে যায় সে। পূর্ব দোলার ঘাড়ে থুতনি রেখে বলল, ভয় পেয়েছিস? তো এভাবে কেউ ধরে? সরুন। কড়া কণ্ঠে বলল দোলা। পূর্ব মিহি হেসে ছেড়ে দেয় দোলাকে। সামনে দাঁড়িয়ে দোলার হাত দুটো তার হাতের মুঠোয় নিলে ঠোঁটের কোণায় হাসি প্রসারিত হয়। পুলকিত হয় সে। উচ্ছ্বসিত কণ্ঠে পূর্ব বলল, মেহেদির রং অনেক গাঢ় হয়েছে। বলেই 3-4টা চুমু খায় পূর্ব দোলার হাতে। দোলা কেঁপে উঠে চট জলদি হাত ছাড়িয়ে নেয়। অতঃপর এক দৌড়ে সে নিজের রুমে চলে আসে। পূর্বকে দ্বিতীয়বার কোনো কথা বলার সুযোগ দেয় না। হঠাৎ পূর্বকে দেখলে তার বেশি লজ্জা পায়, মনে হয় দূরে থাকলেই বাঁচি। পূর্বের সেই ঘায়েল করা দৃষ্টি যে তার সিঁড়ি দ্বারা কাঁপিয়ে দেয় তুমুলভাবে। 3 কবুল বলে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় পূর্ব দোলা। কবুল বলার আগ মুহূর্তে দোলার কণ্ঠনালী কাঁপছিল যেন। বারংবার বাবা মায়ের দিকে তাকিয়েছিল অশ্রুসিক্ত নয়নে। তবে পূর্বের ক্ষেত্রে নিয়মটা ব্যতিক্রম। কাজী কবুল বলতে বলার পর 1 সেকেন্ড ওয়েট না করে চটপট 3 কবুল বলে দেয় সে। স্টেজে দোলাকে বসানোর পরই চারদিকে সবাই চিৎকার করে বলল, বর এসেছে, বর এসেছে। ধুক ধুক আওয়াজ তুমুল হারে বর্ধিত হয় দোলার হৃদগহীনে। চোখ তুলে সে পাতলা ওনার আড়ালে পূর্বের মুখশ্রীর দিকে তাকায় সে। পূর্ব হাঁ করে তাকিয়ে আছে। অভ্র ভাই তাকে ধাক্কা দিতে হুঁশে আসে। পূর্ব দোলার পাশে বসে বলল, পাগল করে দিলি স্নিগ্ধ পরি। এখন এতটা সময় নিজেকে কন্ট্রোল করি কিভাবে বলতো?
দোলা ইতস্তত বোধ করে অন্যদিকে তাকায়। পূর্বের এই লাগামহীন কথায় সে লজ্জায় চুপসে গেছে। লোকটা বিয়ের পর থেকে ঠোঁট কাটার স্বভাবের হয়ে গেছে। সকল ধরনের রীতি অনুষ্ঠান ফটোশ্যুট শেষ করে ঘনিয়ে আসে দোলার বিদায়ের ক্ষণ। কাঁদতে কাঁদতে ফর্সা মুখ লাল হয়ে গেছে তার। গাড়িতে বসা মাত্রই পূর্ব চোখ গরম করে বলল, নিজের রাজ্যের রানী করে নিয়ে যাচ্ছি তোকে, দাসী করে নয়। কাদা বন্ধ কর। বলেই পূর্ব দু হাত দিয়ে দোলার চোখের পানি মুছে দেয় যত্ন সহকারে। কাউচে গুটিসুটি মেরে পূর্ব ঘুমিয়ে আছে। তার লম্বা শরীরটার জায়গা ছোট্ট কাউচটায় হয়নি, তবু কোনো রকম ঘাপটি মেরে শুয়ে পড়েছে সে। আমি সেদিকে তাকে আসলে মুখ গুজে কেঁদে দিই। কানের আওয়াজটা খুবই সীমিত, যার কারণে তা হয়তো পূর্বের কানে যায়নি। আমার কানের আওয়াজ তার কানে গেলে নিশ্চিত এতক্ষণে তিনি হুড়মুড়িয়ে উঠে পড়তেন। কিছুক্ষণ আগের ঘটনা তিক্তভাবে মনে গেঁথে আছে আমার, চাইলেও ভুলতে পারছি না। অনুশোচনায় দহনে পড়ছি যেন ক্ষণে ক্ষণে। কিছু সময় আগে আবরার মঞ্জিলে বধূ বেশে পা দেওয়ার পর মনে অদ্ভুত শিহরণ বয়ে যায়। পাশে দাঁড়িয়ে পূর্ব আমার হাত শক্ত করে চেপে ধরে, কানের কাছে ফিসফিস করে বললেন, আমার রাজ্যে স্বাগতম স্নিগ্ধ পরী। কথাটা বলে সবার অগোচরে কানের পিনায় আলতো রূপে চুমু খান। আমি ইতস্তত বোধ করে তার দিকে কড়া দৃষ্টিতে তাকাতেই তিনি মৃদু হাসেন। অতঃপর শুরু হয় সকল ধরনের রীতি নীতি। রাত 1টার দিকে আমায় বড় চাচি পূর্বের রুমে পাঠিয়ে দেন। তিনি রুমে এসে আমায় খাইয়ে দিয়ে আদুরে কণ্ঠে বললেন, কষ্ট হচ্ছে তোর মা? আমি নরম কণ্ঠে বলি, না চাচি, আমি ঠিক আছি। চাচি কি? হ্যাঁ, আমি এখন তোর শাশুড়ি, মা বল। বড় চাচির কণ্ঠে কিছুটা তেজ ভাব ছিল। আমি মুচকি হেসে বলি, আমার কষ্ট হচ্ছে না মা। বড় চাচি একগাল হাসলেন, তৃপ্তিময় কণ্ঠে বললেন, আচ্ছা তাহলে তুই বস, পার্লারের দুজন মেয়ে এসে আরেকবার বাসর ঘরের জন্য সাজিয়ে দিবে, তারপর তুই ফ্রি। চাচির মুখে বাসরঘর শব্দটা শুনে লজ্জায় ইচ্ছে হলো মাটি ফুঁড়ে তার ভেতর ঢুকে যায়। চাচি মাথায় হাত বুলিয়ে কপালের কার্নিশে একটা চুমু দিয়ে বেরিয়ে যান। তারপর আসে দুজন মেয়ে, সম্ভবত এরাই পার্লার থেকে আসা। মুখটা ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তে। এখন আমার একটা ঘুম প্রয়োজন ছিল, সারাদিন এর ধকলে যাচ্ছে তাই অবস্থা। মেয়ে দুটো প্রবেশ করার পর তার পিছু আসে ওরা আপু। আপু বলল, এই যে দোলবা কি, আর একটু কষ্ট কর, যা বেনারসিটা চেঞ্জ করে এই কালো রঙের শাড়িটা পরে আয়। ওরা আপু কথাটা বলে একটা কালো রঙের শাড়ি এগিয়ে দেন। কুচকুচে কালো রঙের শাড়িটা দেখতে চোখ ধাঁধানোকর। কালো স্টোন বসানো শাড়ির আঁচল সহ পুরো অংশে। শাড়ি দেখা সম্পূর্ণ হলে আমি অসহায় কণ্ঠে বলি, আবার শাড়ি কেন আপু, আমি আর চেঞ্জ করতে পারবো না। আরে এটা কি রীতি ফিতির মধ্যে ছিল নাকি? তো জামাই আমি আড়ালে ডেকে এই শাড়িটা দিয়ে বলো যাতে তুই পরিস, তো আমি কি করব? পূর্বের কথা আসতেই মুখ ধুপ করে উঠল। সেটা ভয়ে, আমি যে এখনও তাকে মন থেকে স্বামীর অধিকারটা দিতে পারবো না, সময় প্রয়োজন বানিয়ে নিতে। কিন্তু পূর্ব মানবেন তো? রোবটের মতো সোফা থেকে উঠে এসে ওরা আপুর হাত থেকে শাড়িটা নিয়ে নিই। পূর্বে পুরো রুমটা সাদা কালো লাল রঙের ফুল দিয়ে সাজানো, দেখলেই মন জুড়িয়ে যায়। তবে আপাতত আমার আশেপাশে যা আছে সব বিষাক্তময় লাগছে। ওয়াশরুমে এসে চক্ষু চড়ক গাছে, হাতা স্লিভলেস। আমি কখনো স্লিভলেস ড্রেস পরিনি অস্বস্তির কারণে, আর আজ কিনা তিনটা মানুষের সামনে স্লিভলেস ব্লাউজ পরে যেতে হবে। শুকনো ঠোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিই। কিছু একটা ভেবে চটপট শাড়ি পরে আঁচল দিয়ে কাজ সহ ঢেকে নিই। বাহিরে বেরোতেই অরাপু সহ বাকি 3জন মেয়ে বেশ প্রশংসায় মেতে উঠল। সুন্দর লাগছে হ্যান ত্যান। তবে এসব কিছু আমার মাথায় ঢুকছে না। চিন্তায় চিন্তায় মাথা ব্যথা হয়ে গেছে। পার্লারের মেয়ে দুটো নিজেদের মতো করে সাজিয়ে দিয়ে চলে যায়। তবে এবার বেশ হালকা সাজ দেওয়া হয়েছে। ওরা আপু আমায় বেডে বসিয়ে দিয়ে কপালের কাছে আসা চুলগুলো পিছে সরিয়ে দিয়ে বলল, বেস্ট অফ লাক বনু। আপুর কথায় আমি অস্ফুট স্বরে বলি, আপু। আপু হেসে চলে যায়। পেরিয়ে যায় আধা ঘন্টা। হৃৎপিণ্ড তুমুলভাবে লাফাচ্ছে, ইচ্ছে করছে এই সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও দূরে চলে যাই। বুঝলাম না হঠাৎ এত লজ্জা ভয় ভীতি কোথা থেকে এসে জড়ো হলো। দরজা খোলার আওয়াজে চট জলদি মাথায় তুলে সেদিকে তাকাই। পূর্ব এসেছে। মাথার পাগড়িটা খুলে নিয়ে দরজা সজোরে লাগিয়ে দেন। পাগড়ি সোফায় ছুঁড়ে পেরে বিরক্ত কণ্ঠে তিনি বললেন, ডিসগাস্টিং। এরা জাস্ট 50,000 টাকার জন্য এত চিল্লাচিল্লি করতে পারে? গড, মাথা ধরে গিয়েছে।
দোল, তোর ফ্রেন্ডরা। এতটুকু বলে মাথা তুলে তিনি এবার আমার দৃষ্টি দেন, গভীর দৃষ্টি। অদ্ভুত ভাব প্রকাশ পাচ্ছে তাতে। ভীতি নিয়ে চট জলদি নেমে পড়ি বেড থেকে। হঠাৎ কান্না পাচ্ছে আমার। ইস, এই লজ্জাজনক পরিস্থিতি থেকে যদি একটুখানি মুক্তি পেতাম। আঁচল দিয়ে ফের উন্মুক্ত কাঁধ ঢেকে নিই। চোরা চোখে পূর্বের দিকে তাকাতেই দেখি সে এখনও আমার দিকে একই দৃষ্টি দিয়ে একভাবে তাকিয়ে আছেন। রক্তিম ঠোঁটজোড়া গোল হয়ে আছে। হয়তো তিনি পরের শব্দটা বলতে চাচ্ছিলেন, কিন্তু থমকে গিয়েছেন। জড়তা নিয়ে পূর্বের কাবাডের সাথে মিশে দাঁড়ায়। পূর্ব এগিয়ে আসছেন। তা দেখে কাবাডের চোখের পাতা বন্ধ করে নিই। ঠোঁট, হাত, পা সবই তুমুল রূপে কাঁপাকাঁপি করছে। কিছু সময় বাদে অনুভূত হলো আমার হাত কেউ স্পর্শ করছে। ধীর চোখে খুলে দেখি পূর্ব অতি সন্নিকটে দাঁড়িয়ে আমার। ঠোঁট জোড়া কাঁপছে তার আমার মতো। কাঁপা কণ্ঠে তিনি বললেন, স্লিভলেস ড্রেস কেন পরেছিস? তার প্রশ্নে সব কিছু ফেলে সচকিত চাহনিতে তার দিকে তাকাই। তবে পূর্ব একাধারে আমায় দেখছেন। আমি চমকিত কণ্ঠে বলি, হোয়াট? ড্রেস আপনি দিয়েছেন? আবার জিজ্ঞেস করছেন স্লিভলেস ড্রেস কেন পরেছি? আজব। পূর্বের গভীর দৃষ্টি পরিবর্তন হয় আমার কথ্যে। তিনি বললেন, আমি জাস্ট শাড়িটা পছন্দ করেছিলাম। আদার্স সব কিছু সম্পর্কে আইডিয়া না থাকার কারণে অরিনকে বলেছি কিনে দিতে। ইটস মিন অরিন। উফ শিট। অরিন? এসবের জন্য তাই অরিন? মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল যেন। তিক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলি, অরিন বেয়াদ্দপ, ওটা নিশ্চিত ইচ্ছে করে দিয়েছে, ফাজিল। রাগে ফুঁসে পূর্বের দিকে তাকায়। তার চাহনি নিঃস্বার্থময়। ধীরে তিনি তার মাথা আমার মুখ পানির দিকে এগোতেই আমি কিছু বলতে দেব। পূর্ব তার এক হাত আমার ঠোঁটে রেখে ঘাড়ে মুখ গুজে দেন। আলতো করে একটা চুমু খান কাঁধে। কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দিতে নেবে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দিই তার গালে। ফুপিয়ে কেঁদে দিই তার এরূপ আচরণে। খেয়াল করে দেখি পূর্বের মুখশ্রীতে অপরাধী ভাব ফুটে উঠেছে। তিনি করুণ কণ্ঠে বললেন, দোল, আই এম সরি। আসলে হাত উঁচু করে তাকে থামিয়ে দিয়ে কড়া কণ্ঠে বলি, চলে যান এখান থেকে। পূর্ব কিছু সময় চেয়ে থাকে আমার দিকে, অতঃপর কাউচে গিয়ে বসে পড়ে। কাউচ রুমের কর্নারে, বেলকনির দিকে। তিনি যেতে আমি কাঁদতে কাঁদতে বেডে বসে পড়ি। মন কেন জানি শান্ত হতে পারছে না তার স্বামী স্বরূপ স্পর্শ মেনে নিতে। তবে তাকে থাপ্পড় দিয়েছি আজ প্রথম। সে কারণে মন থেকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছি। ইচ্ছে করছে হাত দুটো কেটে ফেলি। একটা থাপ্পড়ই তো, এত কষ্ট লাগছে কেন? জীবনে তো কম থাপ্পড় মারিনি ছেলেদের। আজ হঠাৎ পূর্বকে থাপ্পড় মারতে এত কষ্ট, এত অনুশোচনা কেন অনুভব হচ্ছে? কেন খারাপ লাগছে তার সাথে উঁচু গলায় কথা বলায়? কথাগুলো মনে পড়তে সশব্দে কেঁদে দিই। আমার কান্নার শব্দে হুড়মুড়িয়ে উঠে বসেন সদ্য ঘুমিয়ে পড়া পূর্ব। মাত্রই তিনি ঘুমিয়েছিলেন একরাশ অপরাধিত্ব নিয়ে। শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছি। পূর্ব দৌড়ে এসে বসে পড়েন পাশে, ডিস্টেন্স বজায় রেখে। তিনি অস্থির হয়ে বললেন, দোল, আর ইউ ওকে? কি হয়েছে? কাঁদছিস কেন? তখনকার বিহেভিয়ার জন্য? আই এম সরি। তখন কি হয়েছিল আমার জানি না। আমার তোকে আরও সময় দেওয়া উচিত ছিল। হুটহাট এভাবে। পূর্ব থেমে গেলেন। কণ্ঠ ধরে এসেছে তার। আমি হাঁটু থেকে মুখ তুলে কান্নারত কণ্ঠে বলি, তখনকার জন্য কাঁদছি না, তাহলে? আপনাকে থাপ্পড় মারার জন্য সরি। আমি আপনাকে মারতে চাইনি। হঠাৎ কি থেকে? পূর্ব স্বস্তির শ্বাস ছাড়লেন। আমার এক হাত শক্ত করে চেপে ধরে বললেন, সরি বললে তোকে এই মাঝরাতে কান ধরে উঠবোস করাবো। তখনকার পরিস্থিতি অনুযায়ী ওভাবে রিয়্যাক্ট করা নর্মাল ব্যাপার। শান্ত হ। আচ্ছা, শান্ত হ। আরেকবার যদি চোখ থেকে পানি পড়ে তাহলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। বলেই চোখ টিপে দেন পূর্ব। আমি ইতস্তত করে মাথা নিচু করিনি। তিনি ফের বললেন, শুয়ে পড়, রাত হয়েছে অনেক। বেডে শুয়ে পড়তেই তিনি উঠে চলে যেতে নিলে আমি চটপট বলি, কই যাচ্ছেন? কেন? ঘুমাতে। কোথায় ঘুমোতে যাচ্ছেন? কাউচে। তাছাড়া আর কোথায় ঘুমাবো? ওখানে ঘুমোতে আপনার মতো লম্বা মানুষের জায়গা হবে? তাছাড়া আর কই ঘুমাবো? বলেই ভ্রু কুঁচকে দেন তিনি। আমি বেডের মাঝখান থেকে সরে গিয়ে বাম পাশে শুয়ে পড়ি। ইশারা করি ডান পাশে ঘুমোতে। তিনি বিনা শব্দে শুয়ে পড়েন। এক চিলতে হাসি তার ঠোঁটের কোণায় বিদ্যমান। বেড বড় হওয়াতে আমাদের দুজনের মাঝে ডিস্টেন্স অনেক। স্বস্তির শ্বাস ফেলে চোখ বন্ধ করি। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় লাগে।
সময়ের আগে কেউ সব কিছু মেনে নিতে পারে, আবার কেউ না। সেই কেউ না এর দলে বোধহয় আমার নাম খোদাই করে রয়েছে। রাত 3:30। অভ্রের পাশে চুপচাপ বসে আছে অরিন। তার আমলকি খেতে ইচ্ছে করছে। শুধু আমলকি নয়, দুনিয়ার যত ধরনের টক খাদ্য রয়েছে তাই খেতে ইচ্ছে করছে। হঠাৎ এমন উদ্ভট ইচ্ছেতে হতভম্ব অরিন। কেন এসব অখাদ্য খাওয়ার ইচ্ছে জাগলো তার? সে তো টক কিছু দেখতেই পারে না, কিন্তু আজ হঠাৎ মধ্যরাতে এই খাবার খাওয়ার ইচ্ছে কেন জাগলো তার? ঘুমন্ত অভ্রের পেট বরাবর গুঁতো দেয় অরিন। বিষম খেয়ে শোয়া থেকে বসে অভ্র। মাত্রই ঘুমিয়েছিল বেচারা। ছোট ভাইয়ের বিয়ের চাপ সব তার উপর পড়েছে। অভ্র কাশি থামিয়ে তীক্ষ্ণ চোখে অরিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ঘুমাচ্ছ না কেন? এভাবে বসে আছো যে? অরিন ঠোঁট উল্টে বলল, আমার না আমলকি খেতে ইচ্ছে করছে। শুধু আমলকি না, সব ধরনের টক স্বাদেরই খাদ্য খেতে ইচ্ছে করছে। প্লিজ এনে দাও অভ্র। অভ্র থতমত খায়। এই মাঝরাতে হঠাৎ অরিনের টক খাওয়ার ইচ্ছে কেন জাগলো তা তার মাথায় ঢুকছে না। অভ্র সন্দিহান কণ্ঠে বলল, হঠাৎ এমন ইচ্ছে জাগলো কেন? তুমি তো টক কিছু দেখলে বমি করে দাও। অভ্র মাথা চুলকায়। অতঃপর কিছু মনে করে সে বলল, তোমার পিরিয়ড লাস্ট হয়েছে কবে? গত 2 মাস আগে। স্ট্রেঞ্জ না? ডাক্তার দেখাবো দেখাবো করে দেখানো হয় না। হুট করে অভ্র চেঁচিয়ে বলল, অরিন, আমরা বাবা মা হচ্ছি, আমাদেরও ছোট্ট বাবু হবে। থ্যাঙ্কস ফর ইট জান। দরজার কড়াঘাতে ঘুম ভেঙে যায় তৎক্ষণাৎ। চোখ খুলতেই দৃশ্যমান হয় পূর্বের রক্তিম চোখজোড়া। এক দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। হতভম্ব হয়ে উঠে পড়ি। কাল রাতে যেভাবে ব্যবধান রেখে ঘুমিয়েছিলাম তেমনটাই আছে। আমি আমতামতা করে বলি, আপনার চোখ লাল হয়ে আছে কেন?" পূর্ব উঠে বসে বললেন, সারা রাত ঘুম হয়নি, ঘুমাতে দেয়নি তোর এই স্নিগ্ধ মাখা চেহারা, যার ফলস্বরূপ চোখ লাল হয়ে আছে। থতমত খেয়ে যাই তার উত্তরে। পূর্ব হঠাৎ বাহু ধরে টান মেরে ফটাফট ঠোঁটের উপর 3-4টা চুমু খান একসঙ্গে। পরিশেষে বেড থেকে নেমে গিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললেন, চুমু দিতে নিষেধ করা যাবে না, আমি মানব না। তোর ঠোঁট দুটোর প্রতি অন্যায় হবে আমি চুমু না দিলে। তারা কত সুন্দর করে আমায় ডেকে বলে চুমু দিতে। শুনো, তোর ঠোঁট দেখলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। এনিওয়ে, ফ্রেশ হ, আম্মু ডেকেছিল তোকে। হেমন্তের করর উত্তরের মাঝে ছাদে এসে চুপচাপ দাঁড়িয়ে আমি। বিগত 3 দিনের কথা মনে পড়তেই মনটা পিছিয়ে যায় মুহূর্তে। চোখের কার্নিশে এসে জমে বিন্দু বিন্দু পানি। রিসেপশনের মাধ্যমে বিয়ের সকল কার্যক্রম শেষ হয়েছে আজ 3 দিন হলো। এই 3টে দিন ছিল আমার কাছে তিক্তকর। পূর্ব নামটা আজকাল আমার কাছে বিষাক্ত লাগে। বিরক্ত ভাবটা উড়ে আসে। এই 3 দিনে এমন একটা দিন নেই আমি পূর্বকে কষ্ট না দিয়ে কথা বলেছি। প্রচুর কষ্ট দিয়েছি তাকে, কেন জানা নেই। পূর্ব আমার সামনে আসলেই রাগটা তরতর করে বেড়ে যেত। তাকে দেখলে আমি যেন অন্য জগতে চলে যেতাম। শত চেষ্টা করেও নিজের মাইন্ড রাগটাকে দমন করা সম্ভব হতো না আমার পক্ষে। তবে পূর্ব আমার দেয়া কষ্টে বা আমার তিক্ত কথায় তাকে কখনো রেগে যেতে দেখিনি। বরং সে নিশ্চুপ থেকে ঠান্ডা মাথায় আমার সকল উদ্ভট মন্তব্য শুনে আলতো হাসত। অতঃপর বুকে টেনে নিয়ে শান্ত করত। ঠিক এই কারণটাই আমি রাত বিরাত কেঁদে কেটে ভাসিয়েছি। কেন এমন হচ্ছে? কেন আসছে তার প্রতি বিরক্তি? কেন তাকে দেখলেই আমার রাগ চেপে বসে ব্রেনে? কেন তার প্রতি তৈরি হওয়া ভালোবাসাকে ভালো লাগায় রূপান্তর করছে ব্রেন? এই কেনগুলোর উত্তর বিগত 3 দিন ধরে খোঁজার প্রয়াস চালিয়েছি, তবে আমি ব্যর্থ। পাগল মনে হয় নিজেকে মাঝে মধ্যে। ইচ্ছে হয় পূর্বকে ছেড়ে মেন্টাল হসপিটালে অ্যাডমিট হয়ে যাই। অ্যাটলিস্ট পূর্বকে কষ্ট দেওয়া তো থেমে যেত। 3 দিন ধরেই একই ছাদের নিচে থাকলেও আমার আর পূর্বের মাঝে ছিল ভারত বাংলাদেশ টাইপ বর্ডার। মনে ছিল না কারোরই শান্তি। কারো দ্রুত পায়ের পদধ্বনি দিয়ে বদ্ধ চোখজোড়া খুলে পিছু ফিরে তাকাই। লক্ষ্যমান হয় অরিন বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। সকল কিছু সাইডে ফেলে লম্বা লম্বা পা ফেলে ওর কাছে যাই। বিচলিত হয়ে বলি, অরিন, হাঁপাচ্ছিস কেন? আর এত তাড়াতাড়ি উঠে আসতে বলেছিল কে? হ্যাঁ, ভুলে গেছিস তুই প্রেগনেন্ট? বাচ্চার ক্ষতি করতে পারতো। ফর গড সেক, অ্যাটলিস্ট বাচ্চাটার জন্য একটু কেয়ারফুলি হ। অরিন শান্ত হয়ে বলল, মাত্র 1 মাস 2 সপ্তাহ চলে। চুপ যা, জলদি নিচে চল। পূর্ব ভাই অরা আপুকে 3টা থাপ্পড় মারছে, বলল তোরে ডেকে নিয়ে যেতে। খেয়াল হয়। অরিনের চোখের কোণায় পানি এসে জমেছে। অস্থির হয়ে জিজ্ঞেস করি, মানে কেন? কি হয়েছে? আর তুই কাঁদছিস কেন? নিচে চল।
অরিন কথাটা বলে আমার হাত শক্ত করে ধরে, টেনে নিয়ে যেতে থাকে নিচে। নিচে আসার পর দেখি ড্রয়িং রুমে সবার সামনে মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওরা আপু। তার চোখ মুখে একরাশ কষ্ট আর রাগের আভাস।